নম্বরে পৃথিবীর গড় ব্যাসার্ধ কত কিলোমিটার? 12,470 কিলোমিটার, 6,370 কিলোমিটার, 5,000 কিলোমিটার, 6,400 কিলোমিটার। সঠিক আনসার হবে 6,370 কিলোমিটার। কারণ এটি পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত গড় দূরত্ব। নেক্সট কোশ্চেন, ভূঅভ্যন্তরীণ প্রতি 25 মিটার গভীরতায় তাপমাত্রা কত বৃদ্ধি পায়? 3 ডিগ্রি, 5 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। 25 মিটার গভীরতায় 1 ডিগ্রি বৃদ্ধি পায়। প্রতি 25 মিটারে গড়ে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। নেক্সট কোশ্চেন, সমগ্র পৃথিবীর গড় ঘনত্বের মান কত? 2.6 গ্রাম সেন্টিমিটার, 11 গ্রাম সেন্টিমিটার, 3.3 গ্রাম সেন্টিমিটার, 5,517। পৃথিবীর সমগ্র পৃথিবীর গড় ঘনত্বের হলো 5,517। সঠিক আনসার পৃথিবীর গড় ঘনত্ব 5,517 গ্রাম বা ঘনসেন্টিমিটার। পরের প্রশ্ন, পৃথিবীর আভ্যন্তরীণ গঠন। নিউলার হাইপোথেসিস মতবাদটি কত সালে প্রকাশিত হয়? 1919, 1796, 1755, 1905। এখানে সঠিক আনসার হবে 1796। বিজ্ঞানী ল্যাপ্লাস 1796 সালে এই মতবাদ। পরের প্রশ্ন, কোন তরঙ্গটি তরল বা গ্যাসের মাধ্যমে মধ্য দিয়ে চলাচল করতে পারে না? এল তরঙ্গ, আলোক তরঙ্গ, পি তরঙ্গ, এক্স তরঙ্গ। পি তরঙ্গ তরল বা পি তরঙ্গ, এক্স তরঙ্গ গৌণ তরঙ্গ এবং কোষের মাধ্যমে প্রবাহিত হয়। বলছে যে কোন তরঙ্গটি তরল বা গ্যাসের মাধ্যমে মধ্য দিয়ে চলাফেরা করতে পারে না? তাহলে সঠিক অ্যান্সার হবে এক্স তরঙ্গ বা গৌণ তরঙ্গ কেবল কোষের মাধ্যমে প্রবাহিত হতে পারে। পরের কোশ্চেন, পৃথিবীর আভ্যন্তরীণ গঠন। টেসনোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করতে? রবার্ট ডনাল্ড, ল্যাপ্লাস, নিউটন, কার্ল। সঠিক আনসার সম্ভবত রবার্ট ম্যাকমোহন। তাকে ভূকম্পন বিজ্ঞান জনক বলা হয়। অবশ্যই পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের মধ্যে 8 নম্বর কোশ্চেন আসছে, পৃথিবীর কেন্দ্রমণ্ডলে কোন ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি? তামা, অ্যালুমিনিয়াম, লোহা, নিকেল, সিলিকা। পৃথিবীর কেন্দ্রমণ্ডলে কোন ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি থাকে? লোহা ও নিকেলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। সঠিক আনসার লোহা ও নিকেল। এরা ভারী ধাতু বলে কেন্দ্রে জমা হয়েছে। পরের প্রশ্ন, 1943 সালে ডাস্ট ক্লাউড থিওরি কে দিয়েছিলেন? হুইস, সাকার, ল্যাপ্লাস, কান্ট, অগস্টিন। ডাস্ট ক্লাউড থিওরি দিয়েছিলেন অগস্টিন। সঠিক আনসার হচ্ছে হুইস সাকার, জার্মান বিজ্ঞানী। 1943 সালে এই তথ্য দেন। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। 1951 সালে প্রোটো প্ল্যানেট হাইপোথেসিসকে প্রদান করেন ল্যাপ্লাস, পোয়েল, জেরার্ড কুইপার, রাসেল। ল্যাপ্লাস, পোয়েল, জেরার্ড কুইপার, রাসেল। 1951 সালে প্রোটো প্ল্যানেট হাইপোথেসিসকে প্রদান করেন জেরার্ড কুইপার। আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী কুইপার 1951 সালে এটি দেন, মানে প্রোটো প্ল্যানেট হাইপোথেসিস প্রদান করেন। পরে সিসমোগ্রাফ যন্ত্রের ধারা করা সবচেয়ে দ্রুতগামী ভূকম্পন তরঙ্গ কোনটি? সবচেয়ে দ্রুতগামী ভূকম্পন তরঙ্গ হচ্ছে এল তরঙ্গ, পি তরঙ্গ। প্রাইমারি ওয়েভ বা পি তরঙ্গ সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন তরঙ্গ। পরের প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে চাপ কেন্দ্রে কত হতে পারে? পৃথিবীর অভ্যন্তরীণ চাপ কেন্দ্রে কত হতে পারে? 1,035 লক্ষ বায়ুমণ্ডলীয় চাপ, 35 লক্ষ বায়ুমণ্ডলীয় চাপ। সঠিক আনসার। কেন্দ্রের চাপ অত্যন্ত বেশি হয়, তাই 35 লক্ষ বায়ুমণ্ডলের চাপ হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ চাপ। পরের প্রশ্ন, প্ল্যানেট সিমাল হাইপোথেসিস কে দিয়েছেন? কার্ল, চ্যাম্বারলিন, মোল্টন, জেমস ডেভিড, ল্যাপ্লাস। প্ল্যানেট হাইপোথেসিস কে দিয়েছেন? চ্যাম্বারলিন, মোল্টন। 1905 সালে তারা যৌথভাবে এগিয়ে দেয়। পরের প্রশ্ন, পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের শিলামণ্ডলের গড় ঘনত্ব কত দ্বারা পায়? শিলামণ্ডলের গড় ঘনত্ব দ্বারা হয় 2.6 থেকে 3.3, 5.5, 1.11। তাহলে হবে সঠিক আনসার সম্ভবত 2.6, যেখানে আছে। ওকে, এটাই সঠিক আনসার। বাইরের হালকা স্তরের ঘনত্ব শিলা অনুযায়ী কম হয়। নেক্সট হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। 1946 সালে সুপারনোভা হাইপোথেসিস কে দিয়েছে? রাসেল, কুইপার, এফ ওয়েল। সুপারনোভা এফ ওয়েল হবে সম্ভবত। অভ্যন্তরীণ গঠনের 16 নম্বর কোশ্চেন, ভূত্বকের নিচে
ঠিক নিচের স্তরটির নাম কি? বায়ুমণ্ডল, শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। সঠিক আনসার হবে গুরুমণ্ডল। নেক্সট কোশ্চেন, কোন ভূকম্পন তরঙ্গটি সবচেয়ে বেশি ধ্বংসাত্মক? শব্দ তরঙ্গ, পি তরঙ্গ, এল তরঙ্গ, এস তরঙ্গ। সঠিক আনসার হবে এল তরঙ্গ, কারণ পার্শ্ব তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত হয় বলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়। পরের প্রশ্ন, পৃথিবীর ভেতরে তাপমাত্রার প্রধান কারণ কি? সূর্যের আলো, চাপ ও তেজস্ক্রিয়তা, সমুদ্রের জল, বায়ু প্রবাহ। পৃথিবীর ভেতরে তাপমাত্রা বাড়ার প্রধান কারণ হলো তাপ ও তেজস্ক্রিয়তা। প্রথম, চাপ ও তেজস্ক্রিয় পদার্থের ভাঙন তাপ বাড়ায়। পরবর্তী কোশ্চেন, 1937 সালে বিনারি স্টার হাইপোথেসিস কে দিয়েছিলেন? পোয়েল, কান্ট, ল্যাপ্লাস, এইচ এন রাসেল। 1937 সালে বিনারি স্টার হাইপোথেসিস কে দিয়েছিলেন? পোয়েল। হাইপোথেসিস সম্ভবত ল্যাপ্লাস। সঠিক আনসার হচ্ছে এইচ এন রাসেল। রাসেল 1937 সালে যুগ্ম নক্ষত্র মতবাদ দেন। পরবর্তী সব প্রশ্ন, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত খনন করা কেন মানুষের পক্ষে অসম্ভব? মাটি খুব নরম বলে, অত্যাধিক তাপ ও চাপের কারণে, জলের অভাব বলে, অক্সিজেন নেই বলে। অত্যাধিক তাপ ও চাপের কারণ। সঠিক আনসার, কেন্দ্রের তাপমাত্রা 5000 ডিগ্রির উপরে, যা সহ্য করার মতো প্রযুক্তি নেই। পরবর্তী কোশ্চেন, সিসমোলজি শব্দটি কোন ভাষার শব্দ? ফরাসি, ল্যাটিন, জার্মানি, গ্রিক। সিসমোলজি শব্দটি কোন ভাষার শব্দ? ফরাসি ভাষার শব্দ। এটি সঠিক নয়। সঠিক আনসার হচ্ছে গ্রিক শব্দ সিসমোস থেকে এটি এসেছে। গ্রিক শব্দ সিসমোস থেকে সিসমোলজি শব্দটি এসেছে। সঠিক আনসার গ্রিক শব্দ। পৃথিবীর কেন্দ্রকে ঘিরে থাকা স্তরটির নাম কি? শিলামণ্ডল, কেন্দ্রমণ্ডল, বায়ুমণ্ডল, গুরুমণ্ডল। শিলামণ্ডল, কেন্দ্রমণ্ডল, বায়ুমণ্ডল, গুরুমণ্ডল। পৃথিবীর কেন্দ্রকে ঘিরে থাকা হচ্ছে স্তরটির নাম কেন্দ্রমণ্ডল। এটি পৃথিবীর অন্তঃস্থ স্তর। পরবর্তী কোশ্চেন, অগ্নুৎপাত থেকে পাওয়া কোন তথ্য কোন ধরনের উৎস? কৃত্রিম উৎস, বহির্জাগতিক উৎস, পরোক্ষ উৎস, প্রত্যক্ষ উৎস। অগ্নুৎপাত থেকে পাওয়া প্রত্যক্ষ উৎস, কারণ সরাসরি উপাদান বেরিয়ে আসে, তাই এটি একটি সরাসরি উৎস। পরবর্তী কোশ্চেন, লোহা ও নিকেল কোন স্তরে সবচেয়ে বেশি পাওয়া যায়? কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, বায়ুমণ্ডল, ভূত্বক। লোহা ও নিকেল সবচেয়ে বেশি পাওয়া যায় কেন্দ্রমণ্ডলে। ভারী হওয়ার কারণে এরা কেন্দ্রে থাকে। পরবর্তী কোশ্চেন, অটো স্কিন কত সালে তার মতবাদ দিয়েছিল? 1919 সালে, 1996 সালে, 1943 সালে, 1905 সালে। অটো স্কিন কত সালে তার মতবাদ দিয়েছিলেন? অটো স্কিন মতবাদ দিয়েছিলেন 1796 বা 1905, 1943 সালে। 1943 সালে রুশ বিজ্ঞানী এটি দেন। সঠিক আনসার 1943। পরবর্তী প্রশ্ন, কোন তরঙ্গে কণাগুলো মৌসুম ফুলের মতো কাঁপতে থাকে? এস তরঙ্গ, পি তরঙ্গ, এল তরঙ্গ, রেডিও তরঙ্গ। কোন তরঙ্গে কণাগুলি পশু পালকের ফুলের মতন কাঁপতে থাকে? এটা হচ্ছে কাঁপতে থাকে, তাহলে এল তরঙ্গ সম্ভবত হবে। পি তরঙ্গ, এটি সংকোচন ও প্রসারণের মাধ্যমে চলে। তাহলে কোন তরঙ্গে কণাগুলো পশুর ফুলের মতন কাঁপতে থাকে? পি তরঙ্গে। পরবর্তী প্রশ্ন, ভূ অভ্যন্তরে গভীরতা বাড়লে পদার্থের কি পরিবর্তন হয়? চাপ ও ঘনত্ব উভয়ই বাড়ে, উভয়ই কমে, স্থির থাকে, চাপ কমে, ঘনত্ব বাড়ে। ভূ অভ্যন্তরে গভীরতা বাড়লে পদার্থের চাপ ও ঘনত্ব উভয়ই বাড়ে, কারণ গভীরতায় ওজন ও চাপের কারণে ঘনত্ব বৃদ্ধি পায়। পরবর্তী কোশ্চেন, ইমানুয়েল কান্ট 1755 সালে কি মতবাদ দিয়েছিলেন? নীহারিকা, গ্যাসীয়, কঠিন মতবাদ, তরল মতবাদ। সঠিক আনসার হবে গ্যাসীয় মতবাদ দিয়েছিলেন, কারণ তিনি আদি উত্তপ্ত বাষ্পীয় অবস্থার কথা বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর গলিত অবস্থায় থাকাকালে হালকা ধাতুগুলো কোথায় বেশি উঠেছিল? সমুদ্রের নিচে, উপরিভাগে, কেন্দ্রে, মহাকাশে। গলিত অবস্থায় হালকা থাকাকালে হালকা ধাতুগুলো কোথায় বেশি উঠেছিল? উপরিভাগে, কেন্দ্রে, মহাকাশে। উপরিভাগে। হালকা পদার্থগুলো উপরে ভেসে উত্তপ তৈরি করে। সঠিক আনসার। ল্যাপ্লাস কোন দেশের বৈজ্ঞানিক ছিলেন? ল্যাপ্লাস ছিলেন সম্ভবত ব্রিটেন। ব্রিটেন যদি না হয়, আচ্ছা, ফ্রান্স। আর এখানে যদি যে সঠিক আনসারটি আমরা ভুল করছি সেগুলার চিন্তার কোনো বিষয় নেই, কারণ যেগুলো সঠিক আনসার সেগুলো আমাদের সামনে সঙ্গে সঙ্গে চলে আসছে এবং রিজন সহকারে চলে আসছে। ফ্রান্স, তিনি ফরাসি বিজ্ঞানী ছিলেন। এস তরঙ্গ তরল মাধ্যমে অদৃশ্য হওয়া কি প্রমাণ করেছিল?
কেন্দ্রে জল আছে, সবগুলোই ভুল, বহিঃকেন্দ্রমণ্ডল তরল, পৃথিবীর পাপা। এস তরঙ্গ তরল মাধ্যমে অদৃশ্য হওয়ার কি প্রমাণ করেছিল? কেন্দ্রে জল আছে, এটা ভুল। সঠিক আনসার বহিঃকেন্দ্রমণ্ডল তরল, এস তরঙ্গ তরল মাধ্যমে যায় না বলেই এই প্রমাণ পাওয়া গেছে। পরবর্তী কোশ্চেন, 1929 সালে জুয়ারি মতবাদকে উন্নত ও পরিমার্জন করেছিল কার্ট চ্যাম্বারলিন। জুয়ারি মতবাদকে চ্যাম্বারলিন, লুইস চাকার, হ্যারল্ড জেফ্রিজ। সঠিক আনসার হবে হ্যারল্ড জেফ্রিজ। জেফ্রিজ 1929 সালে জিন্সের তত্ত্ব আপডেট করে। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর গড় ঘনত্ব 5.517 বলতে বোঝায় কোন পৃথিবীর ওজন কোনটি নয়। 1 ঘন সেন্টিমিটার ওজন 5.517 গ্রাম। 1 ঘনমিটার ঘনত্ব মানে এক একক আয়তন ভর। 1 ঘন সেন্টিমিটার মাটির ওজন 5.517 গ্রাম। পরবর্তী কোশ্চেন, 1905 সালে চ্যাম্বারলিন কোন দেশের বিজ্ঞানী ছিলেন? 1905 চ্যাম্বারলিন আমেরিকা, ব্রিটেন, জার্মানি, রাশিয়া, আমেরিকা। চ্যাম্বারলিন ও মোলট আমেরিকান ছিলেন। পরবর্তী কোশ্চেন, ভূকম্পীয় তরঙ্গ এক স্তর থেকে অন্য স্তরে গেলে কি পরিবর্তন হয়? তরঙ্গ ফিরে আসে, গতি ও দিকের পরিবর্তন হয়, কোনো পরিবর্তন হয় না। তরঙ্গ বিলীন হয়। ভূকম্পীয় তরঙ্গ এক স্তর থেকে অন্য স্তরে গেলে কি পরিবর্তন হয়? গতি ও দিকের পরিবর্তন ঘটে। ঘনত্ব বদলালে তরঙ্গের প্রতিসরণ ঘটে। পরবর্তী কোশ্চেন, 1937 সালে H.N. রাসেল কোন মতবাদ দিয়েছিলেন? নিহারিকা মতবাদ, কেশীয় মতবাদ, যুগ্ম নক্ষত্র মতবাদ, সুপারনোভা মতবাদ। যুগ্ম নক্ষত্র মতবাদ। সঠিক আনসার তিনি বাইনারি স্টার থিওরি দেন। পরবর্তী কোশ্চেন, সিসমোগ্রাফ কোন তরঙ্গের দোলন বা বিস্তার সবচেয়ে বেশি? এল তরঙ্গ, কোনটি নয়, পি তরঙ্গ, এস তরঙ্গ। সিসমোগ্রাফ যন্ত্রে কোন তরঙ্গের দোলন ও বিস্তার সবচেয়ে বেশি? সিসমোগ্রাফ যন্ত্রে কোন তরঙ্গের দোলন ও বিস্তার সবচেয়ে বেশি? এল তরঙ্গ, কোনটি নয়, বিস্তার সবচেয়ে বেশি এল তরঙ্গে। এর দোলন বেশি বলে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়। পরবর্তী কোশ্চেন, 1943 সালে লুইস জ্যাকার কোন দেশের বিজ্ঞানী ছিলেন? লুইস জ্যাকার ছিলেন আমেরিকার বিজ্ঞানী, না রাসেল আমেরিকার। লুইস জ্যাকার ছিলেন একজন বিখ্যাত জার্মানি বিজ্ঞানী। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে পাতলা স্তরটির নাম কি? ভূত্বক, গুরুমণ্ডল, সবগুলি পুরু, কেন্দ্রমণ্ডল। সবচেয়ে পাতলা স্তরটির নাম হচ্ছে গুরুমণ্ডল, সবগুলি পুরু, ভূত্বক। ভূত্বক হবে এটি মাত্র 30 থেকে 40 সেন্টিমিটার পুরু, যা বাকি স্তরের তুলনায় নগণ্য। পরবর্তী কোশ্চেন, 1946 সালে ওয়েল কোন দেশের বিজ্ঞানী ছিলেন? রাশিয়া, গ্রেট ব্রিটেন, জার্মানি, আমেরিকা। গ্রেট ব্রিটেন। এফ ওয়েল ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। পরবর্তী কোশ্চেন, ভূঅভ্যন্তরে সিলিকো ও ম্যাগনেসিয়ামের স্তরকে কি বলা হয়? কোনটি নয়, সিয়াল, নিফে, সীমা। ভূঅভ্যন্তরে সিলিকা ও ম্যাগনেসিয়ামের স্তরকে বলা হয় সি, ম্যাগনেসিয়াম এম এ, সীমা। তাহলে কি হবে? সীমা। প্রথম সি এবং পরে ম, মানে সি মা। এস এম ম্যাগনেসিয়াম, সিলিকা এসআই, ম্যাগনেসিয়াম এম এ মিলে সীমা হয়। পরবর্তী সময়ে 1951 সালে কুইপার কোন দেশের বিজ্ঞানী ছিলেন? রাশিয়া, ফ্রান্স, জার্মানি, আমেরিকা। 1951 সালে কুইপার কোন দেশের বিজ্ঞানী ছিলেন? ছিলেন আমেরিকা। জেরার্ড কুইপার আমেরিকান বিজ্ঞানী ছিলেন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর গভীরতম গর্ত মানে 12 কিলোমিটার কোন উপদ্বীপে অবস্থিত? দেখানো উপদ্বীপে, কুলা উপদ্বীপে, রাশিয়া, আরব উপদ্বীপে। কুলা উপদ্বীপে। রাশিয়াতে বিশ্বের গভীরতম ড্রিলিং করা হয়েছে। পরবর্তী কোশ্চেন, ভূমিকম্পের তরঙ্গ লম্বভাবে কাঁপা মানে কোন তরঙ্গকে বোঝায়? রেডিও, এস তরঙ্গ, পি তরঙ্গ, এল তরঙ্গ। তাহলে সঠিক আনসার হবে ভূমিকম্পের তরঙ্গ লম্বভাবে কাঁপা মানে কোন তরঙ্গকে বোঝায়? পি তরঙ্গকে বোঝায়। এটি তরঙ্গের গতির অভিমুখী সমান্তরাল বা লম্বভাবে চলে বলে এটি লম্ব তরঙ্গ। পৃথিবীর কেন্দ্রকে ঘিরে থাকা গলিত ধাতব বা স্তরকে কি বলা হয়? বহিমণ্ডলকে বহিঃকেন্দ্রমণ্ডল, শিলামণ্ডল, ভূত্বক, গুরুমণ্ডল। তাহলে পৃথিবী কেন্দ্রকে ঘিরে থাকা গলিত ধাতব স্তরকে বলা হয় বহিঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রকে ঘিরে থাকা গলিত ধাতব স্তরকে শিলামণ্ডল, ভূত্বক, গুরুমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল এটি গলিত অবস্থা থাকে যা চৌম্বকত্ব তৈরি করে। পরবর্তী কোশ্চেন, 1755 সালে কার্ট কোন পিণ্ডের জন্ম নিয়ে কথা বলেছে? গ্যাসীয় আদিপিণ্ড, জলপিণ্ড, পাথরপিণ্ড, বরফপিণ্ড। 1955 সালে কার্ট কোন পিণ্ডের জন্ম নিয়ে কথা বলেছিলেন? গ্যাসীয় আদিপিণ্ড নিয়ে। তার তত্ত্ব পুরো সৌরজগতের জন্ম নিয়েছিল গ্যাসীয় পিণ্ড থেকে। পরবর্তী কোশ্চেন, ভূত্বকে সিলিকা ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ স্তরকে কি বলে? অ্যালুমিনিয়াম, সি এ।
সিমা, তাহলে কি সিআল, অ্যালুমিনিয়াম না সিআল, সিলিকা ও অ্যালুমিনিয়াম মিলে সিআল হয়। পরবর্তী কোশ্চেন, 1919 সালে জেমস জেমস কোন নক্ষত্রের আকর্ষণের কথা বলেছেন? মঙ্গল গ্রহ কোনোদিনও একটি বিশাল আগুন নক্ষত্র, চাঁদ। কোন নক্ষত্রের কথা? একটি বিশাল আগুন সূর্যের কাছ দিয়ে যাওয়া নক্ষত্রের আকর্ষণের কথা তিনি বলেছেন। পৃথিবীর মোট আয়তনের প্রায় 1% দখল করে আছে কোন স্তরে? কেন্দ্রমণ্ডল, ভূত্বক, সবগুলি সমান। গুরুমণ্ডল। তাহলে 1% দখল করে আছে কোন স্তর? কেন্দ্রমণ্ডল, ভূত্বক। পৃথিবীর মোট আয়তনের কোন ভূত্বক হবে, এটি সবচেয়ে পাতলা স্তর। পরবর্তী কোশ্চেন, 1951 সালে কুইপারের মতবাদটি কত বছর আগে দেওয়া হয়েছিল? 100 বছর, 50 বছর, 25 বছর, প্রায় 75 বছর আগে, 2026 অনুযায়ী। 2026 থেকে 1951 বিয়োগ করলে 75 বছর হয়, তাহলে সঠিক আনসার 75 বছর আগে। তো এখানে আজকে আমাদের 50টি এমসিকিউ পার্ট 2 শেষ হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগছে। পৃথিবীর অভ্যন্তরীণ অভ্যন্তরীণ গঠন নিয়ে পার্ট 3 আরো 50টি কোশ্চেন খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি। নমস্কার।